Good afternoon, students. Good afternoon, sir. Good afternoon, sir. গুড আফটারনুন স্যার। মৌসুমীদি, good afternoon. হ্যাঁ, আমি এই 10 মিনিটের মধ্যে ওই টেস্টে ঢুকবো। হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা বলতে 5-7 মিনিটেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে 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 ওকে। স্টুডেন্টস, দেখো তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? আমি স্ক্রিনটা শেয়ার করছি। Is it visible to you? Yes, sir. Yes, sir. Yes, it's visible. Okay, fine. আমাদের ফিজিক্স ল্যাবে আমরা টিল ডেট দুটো এক্সপেরিমেন্ট ডিসকাস করেছিলাম। এক্সপেরিমেন্ট নাম্বার 1, যেটা আমাদের ছিল হচ্ছে ডিটারমিনেশন অফ ভলিউম অফ এ হলো সিলিন্ডার বাই এ ভার্নিয়ার ক্যালিপার্স। নেক্সট আমরা ডিসকাস করেছিলাম এক্সপেরিমেন্ট নাম্বার 10, টু ফাইন্ড দ্য রিলেটিভ ডেন্সিটি অফ স্যান্ড বাই ইউজিং এ স্পেসিফিক গ্র্যাভিটি বটল। আজকে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 7 নিয়ে ডিসকাস করব। একটু ওয়েট করো, সবে নাম্বার অফ পার্টিসিপেন্টস হচ্ছে তোমাদের স্টুডেন্টস অনলি 19। Okay, sir. একটু ওয়েট করো, আমি স্টার্ট করবো, স্টুডেন্ট একটু জয়েন করুক। আচ্ছা, একটা কথা তোমাদের আমি একটু বলে রাখি, তোমাদের কেমিস্ট্রি ল্যাবে ম্যাম হার্ড বাইন্ডিং প্র্যাকটিক্যাল কপি ওর ওয়ার্কবুক কিনতে বলেছেন তো? Yes, sir. সেম ওয়ার্কবুক তোমরা কিন্তু ফিজিক্স ল্যাবের জন্য কিনবে। প্রেফারেবলি তোমার 190 পেজেস আর 180 পেজেস যেটা অ্যাভেলেবেল আছে। তাহলে একটা ল্যাব বুকের মধ্যেই আমাদের সমস্ত এক্সপেরিমেন্ট গুলো লেখা হয়ে যাবে। ওকে? কারণ Okay, sir. আমি কাল পরশুর মধ্যে যে দুটো এক্সপেরিমেন্ট আমরা পারফর্ম করেছি সেই দুটো এক্সপেরিমেন্টের তোমার কিভাবে লিখতে হবে, কি ম্যানুয়াল থেকে কি কি জিনিস আমরা লিখবো খাতাতে, সেগুলো আমি শেয়ার করব। তারপর ম্যাডামের সাথে একটু কথা বলে নিয়ে তারপরে তোমরা কপি লেখা স্টার্ট করবে। তো সবাই এই কপিটা কিনে নাও। যে সেম তোমার হার্ড বাইন্ডিং ল্যাব কপি যেরকম তোমরা কিনেছো, ও পায়োনিয়ার আছে, তারপর তোমার নর্মাল লোকাল ইয়ারও আছে। একটু 190 পেজেস বা 160 পেজেস অ্যাটলিস্ট কিনো। 160 পেজেস এর থেকে কম হলে পরে তাহলে মোর দ্যান 1 ল্যাব কপি লাগতে পারে। Okay, sir. Okay, sir. তো বাকি স্টুডেন্টসরা সব কোথায় গেল? Good afternoon, sir. হ্যাঁ, গুড আফটারনুন। 155 হয়ে গেছে, এখনো তাদের কি স্নান খাওয়া দাওয়া হয়নি? স্যার এর থেকে আরেকটু বেশি হবে,
তার বেশি হবে না স্যার, ধরে নিতে পারেন। আমি লাস্ট ক্লাস দেখলাম যখন তুহিন স্যার ক্লাস করাচ্ছিলেন তখন 50s এর ঘরে ছিল অ্যাটেন্ডেন্স। Yes, sir. ফার্স্ট ক্লাসে অ্যাবাভ 80 অ্যাটেন্ডেন্স ছিল, সেটা আমি দেখলাম জাস্ট বিফোর দ্য লাঞ্চ ব্রেক। এটা ড্রপ করেছে 50s এর ঘরে, 54 55 এরকম দেখাচ্ছিল। খুব ড্রাস্টিক্যাল ফল হচ্ছে এটা। কোনোভাবেই স্টুডেন্টসরা কেন এটা তোমার ইয়ে করছে। আজকে তো ভিডিও ক্লাস জাস্ট হয়েছে, অনলি দা ওয়ার্কশপ ক্লাস, আর তো কোনো ভিডিও ক্লাস আজকে হয়নি। কেমিস্ট্রি ল্যাবের ক্লাস রবিশঙ্কর স্যার আর রথিন স্যার নিয়েছেন তোমার ইয়ে থেকে, কি বলে, বাই তোমার স্ক্রিন PPT থেকে। প্রেজেন্টেশন। হ্যাঁ, বাই স্ক্রিন প্রেজেন্টেশন পিপিটি দিয়ে করিয়েছেন। তুহিন স্যারও তো বোধহয় তোমার মানে ভিডিও অন করেননি, শুধু একমাত্র সৌভিক স্যার No, লাস্টের sir. দিকে No. সৌভিক স্যার ওই কিছু ওই নেটওয়ার্ক কানেক্টেড প্রবলেমের জন্য মানে তোমার ওই কমিউনিকেশন প্রবলেম হচ্ছিল বলে তখন সৌভিক স্যার আলটিমেটলি অন করলেন ক্যামেরা, তোমাদের ওই ইনস্ট্রুমেন্ট গুলো দেখিয়ে দেখিয়ে উনি ডিসকাস করছিলেন, সেটা আমি দেখেছি। তো নেট তো খুব বেশি এখনো পর্যন্ত শেষ হবার কথা নয়। আচ্ছা চলো, কটা বাজে, 1 মিনিট, 1:57, আমি স্টার্ট করি ক্লাস। দেখো সবাই ফুল স্ক্রিন দেখতে পাচ্ছো? Yes, sir. Yes, sir. Observable to Yes, you? sir. Acha. Today we will discuss the 7th experiment of Applied Physics 1 lab, that is to find the viscosity of a given liquid. Here the provided liquid will be glycerin by Stokes law. এবার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ভিসকোসিটি। আমি তোমাদের এটা ডিটেলে অনিন্দিতা ম্যাম পড়াবেন, আমি জাস্ট একটা সিম্পল এলিমেন্টারি আইডিয়া বলে দিচ্ছি। এভরি লিকুইড হ্যাজ সাম স্টিকিনেস, একটা চটচটে ভাব আছে, দেখবে আঠালো ভাব। ইফ উই কনসিডার গাম or any kind of adhesive, the stickiness is very high. আঠা দেখবে অনেক বেশি স্টিকি। If we consider various types of oils, there will be variation in stickiness of those oils. তুমি যদি পেট্রোল চেক করো আর যদি মাস্টার্ড অয়েল চেক করো, দেখবে মাস্টার্ড অয়েল ইজ মাচ মোর স্টিকিয়ার দেন দ্য পেট্রোল। তাহলে এই Yes, sir. স্টিকিনেস এমন একটা প্রপার্টিকে ডিফাইন করে, দ্যাট প্রপার্টি ইজ নোন অ্যাজ ভিসকোসিটি, যাকে বাংলায় বলা হয় সান্দ্রতা। সো হিয়ার উই উইল find out the viscosity of glycerin which will be provided to us by a method or law which is known as Stokes law. So first of all, we need to find out what will be the aim of this experiment. First, we will verify Stokes law, and using that Stokes law, we will finally define what will be the coefficient of viscosity of any highly viscous liquid. তোমরা গ্লিসারিন সবাই জানো, what is glycerin? Yes, sir. Glycerin has a high stickiness factor. That is why glycerin কে আমরা define করি as a highly viscous liquid. যে লিকুইডের ভিসকোসিটি অর কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি হাই ভ্যালু থাকবে তাদেরই স্টিকিনেসটা বেশি হবে। তাহলে এখানে আমরা কি করব? এম অফ দ্য এক্সপেরিমেন্ট হচ্ছে ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট উই উইল ভেরিফাই স্টোকস ল, অ্যান্ড ফ্রম দ্যাট রেজাল্ট উই উইল ফাইনালি ডিটারমিন দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ গ্লিসারিন।
তাহলে this is our aim of experiment. Now first of all we need some theory to progress through this experiment. আমি থিওরিটিক্যাল পার্ট যতটা বলার এখানে বলবো তোমাদের ডিসকাস করব, but it will be discussed much more detail in your theoretical class. First, let us consider what is a theory. Suppose you have a viscous liquid. Say you have that viscous liquid inside a long cylindrical container. একটা ধরো সিলিন্ড্রিক্যাল টাইপের কন্টেনার আছে, যেটা অনেক লম্বা একটা সিলিন্ড্রিক্যাল কন্টেনার, তার মধ্যে তুমি কিছুটা অ্যামাউন্ট অফ ভিসকাস লিকুইডকে রেখেছো। নাও ইফ ইউ হ্যাভ স্মল spherical ball and if you allow the ball to move through that viscous liquid in vertically downward direction, then you will find that that particular liquid will try to oppose the downward motion of the ball. কি বললাম, আমার কাছে ধরো একটা খুব লং লং সিলিন্ড্রিক্যাল একটা কন্টেনার আছে, সাপোজ একটা সিলিন্ডার প্রোভাইড করা হয়েছে হুইচ হ্যাজ এ ভেরি লার্জ হাইট অর লেন্থ, সেটাকে তুমি একটা হাইলি ভিসকাস লিকুইড দিয়ে ফিল আপ করে রেখেছো। এবারে তুমি যদি স্মল স্ফেরিক্যাল বলকে ওর মধ্যে ড্রপ করো, সাপোজ দ্য স্ফেরিক্যাল বল ইজ মেড আপ অফ মেটাল, তাহলে বলটা কোন ডিরেকশনে মুভ করবে? দ্য বল উইল মুভ ইন দ্য ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন থ্রু দ্যাট লিকুইড। Whenever the ball will move in the downward direction through that viscous liquid, you will find that that particular liquid is trying to oppose the motion of the ball. তাহলে মোশন অফ দ্য বলের ডিরেকশন কোন দিকে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ইফ ইউ ওয়ান্ট টু অপোজ এনি মোশন, ইউ নিড টু প্রোভাইড সাম অপোজিং ফোর্স এগেনস্ট দ্য ডিরেকশন অফ মোশন। যেদিকে অবজেক্টটা মুভ করবে, আমি সেই মোশনের যদি অপোজিট ডিরেকশনে কোনো ফোর্সকে অ্যাপ্লাই করি, দ্যাট ফোর্স উইল অপোজ দ্য মোশন। এটা তোমরা সবাই জানো। সাপোজ একটা অবজেক্ট মুভ করছে টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, সো ইফ ইউ অ্যাপ্লাই এ ফোর্স টুয়ার্ডস নেগেটিভ এক্স অ্যাক্সিস, দ্যাট ফোর্স উইল ট্রাই টু অপোজ দ্য মোশন অফ দ্য অবজেক্ট। তাহলে এখানে আমি কি বলেছি? দ্য বল ইজ মুভিং ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন থ্রু দ্যাট লিকুইড and the liquid will try to oppose this motion. That means the liquid will provide some opposing force on the same ball in the vertically upward direction. This type of opposing force, এই মাইকটা অফ করো, আর মাইক অন আছে? মাইকটা অন করো স্টুডেন্ট। আচ্ছা শোনো যেটা বলছিলাম, the object is moving in the downward direction through that liquid, so its downward motion will be opposed by the force which will be provided by that liquid. Now since the object is moving in the downward direction, the force that will be provided by the liquid on the object will be in the upward direction. This force is known as the viscous force or viscous drag. Stokes was able to find out what will be the value of this viscous force or viscous drag when a small sphere of say radius r will be moving downward direction through that any viscous liquid. এখানে একটা কথা মনে রাখবে, we are not going to throw that object in the downward direction. আমরা অবজেক্টটাকে কিন্তু নিচের দিকে কখনো থ্রো করব না। We will simply release that sphere and the object or the sphere will be moving in the downward direction due to its own weight. যদি তোমরা একটা কোনো অবজেক্টকে রিলিজ করো ফ্রম এ সার্টেন হাইট,
the object will move in the downward direction due to its own weight. নিজের ওয়েটের জন্য অবজেক্টটা ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করে। এখানে ওয়েট মানে সিম্পলি the attractive force provided by earth on that object towards its center. এখানেও সেম জিনিস হবে। whenever you will release that spherical ball, the ball will be moving through that viscous liquid in the downward direction due to its own weight only. This kind of motion is known as free fall, যাকে বাংলায় আমরা বলি অবাধে পতনশীল বস্তু। So whenever you are releasing any object from a certain height, the object will move in the downward direction due to its own weight. This type of motion of the object is known as the free fall. এই অবধি লোক তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir, clear. Yes, sir. Yes, sir. সবাই 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 একটু রেসপন্স করো, সবাই বুঝতে পেরেছো আমি যেটা বললাম এতক্ষণ ধরে? Yes, sir. আচ্ছা, Yes, তাহলে sir, তাহলে yes. আমাদের ওকে ফাইন, তাহলে আমাদের এখানে এসেন্স কি? দ্য এসেন্স ইজ দ্যাট when that spherical ball will be moving in the downward direction through that liquid, the liquid will provide an opposing force in the upward direction to oppose the motion of that ball, and that force will be termed as the viscous force or viscous drag. Viscous force or viscous drag will always try to oppose the motion of the object. তাহলে এটাকে আমরা এবার ডিফাইন করব in terms of Stokes equation. Suppose we have a small spherical ball and the small spherical ball is having a radius r. Just a second. Now this ball is moving in the downward direction due to its own weight. That means the ball is falling freely through that given viscous liquid. আমি একটু আগে কি বলেছি? কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, যাকে বাংলায় বলা হয় সান্দ্রতাঙ্ক। Every liquid or every gas has a definite coefficient of viscosity. That coefficient of viscosity is defined as eta. এই সিম্বলটাকে আমরা বলি ইটা। Now that object will be moving in the downward direction due to its own weight through that given liquid of coefficient of viscosity eta. And you will find that after covering a certain distance through that liquid and after some time, the object will be moving with a constant velocity. আমি যদি একটা সিম্পল এক্সাম্পল নিই, সাপোজ you release an object from a certain height h in air. We always know that there is an equation of motion s equals to ut plus half at square. এটা তোমাদের ডিসকাস করা হবে যখন তোমাদের ম্যাম পড়াবেন। তো এই যে হাফ এটি স্কোয়ার, a is the acceleration. Now when the object is moving in the downward direction, the acceleration will be acceleration due to gravity. তাহলে একটু চিন্তা করে দেখো, if acceleration is acting on an object in a particular direction, the velocity of the object should increase. যদি কোনো বস্তুর উপর একটা ত্বরণ কাজ করে তাহলে তার গতিবেগ সবসময় বৃদ্ধি পায়। তাহলে নর্মাল কন্ডিশন কি হওয়া উচিত ছিল? If we drop an object from a certain height due to the effect of Earth's gravitational force, the object will be accelerated in the downward direction. So with time, the velocity of the object should increase. যেহেতু অভিকর্ষজ ত্বরণের প্রভাবে বস্তুটা নিচের দিকে নামছে, তাহলে পরে এই ত্বরণের জন্য বস্তুটার গতিবেগ বৃদ্ধি পাওয়া উচিত ছিল। তাহলে আমরা কি অবজার্ভ করব? In air, if we release an object from a certain height h, then the velocity of the object will continuously increase as it will be moving in the downward direction. যত নিচের দিকে নামবে তত ওর ভেলোসিটি বাড়বে। এটা ক্লিয়ার সবার কাছে?
যেটা আমি এক্ষুনি ডিসকাস Yes, করলাম? sir. Yes, sir. সবাই সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. Yes, Okay. sir. But when you are releasing that spherical ball through that viscous liquid, then you will find that after certain time, after covering a certain distance, the velocity of the object is not increasing with time. The velocity of the object will attain a certain constant value. That velocity is known as the terminal velocity. So Stokes found that if a sphere of radius r, where the sphere is relatively small, is falling freely through a viscous liquid of coefficient of viscosity eta, then after covering a certain distance or certain height, the sphere is moving in the downward direction with a constant velocity, which is known as the terminal velocity. Under this condition, the opposing force provided by the liquid on that spherical object in the upward direction, which is known as viscous force or viscous drag, will be given by this equation. F suffix d is equal to 6 pi eta rv. F force, d is the drag. So this force is actually opposing the downward motion of the ball. So this force is acting in the upward direction. 6 pi is a constant parameter, eta coefficient of viscosity of that given liquid, যেটাই আমরা এই এক্সপেরিমেন্টে ক্যালকুলেট করব, ফাইন্ড আউট করব। r is the radius of the spherical ball and v is the constant velocity or terminal velocity with which the object or the ball is moving in the downward direction through that viscous liquid. That was the equation found by Stokes during his experiment and calculation. এটা তোমরা ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে থিওরিটিক্যাল ক্লাসে প্রুফ করবে যে ইনফ্যাক্ট দ্য রিলেশন বিটুইন ভিসকাস ফোর্স, the coefficient of viscosity, radius of the sphere and terminal velocity bear this particular equation or bear this relation. এটা হলো একটা এক্সপেরিমেন্টালি ফাউন্ড ভ্যালু। এবার যদি একটু অ্যানালাইজ করো, তোমরা আর্কিমিডিস প্রিন্সিপাল জানো? স্টুডেন্টসরা কখনো কেউ শুনেছো হোয়াট ইজ আর্কিমিডিস প্রিন্সিপাল? হ্যাঁ স্যার, 6 এ পড়েছিলাম। Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, আমি আর্কিমিডিস প্রিন্সিপালের দিকে না গিয়ে আমি একটা সিম্পল কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞাসা করছি। সাপোজ ইফ ইউ ইমার্স অ্যান অবজেক্ট ইনসাইড এ লিকুইড, যদি একটা লিকুইডের মধ্যে কোনো একটা অবজেক্টকে তোমরা ডোবাও, হোয়াট উইল হ্যাপেন? হয় ভেসে থাকবে, নয় ডুবে যাবে। দুটোতেই একটা সিম্পল জিনিস হয়, সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল দ্যাট অবজেক্ট উইল ডিসপ্লেস অ্যান ইকুয়াল ভলিউম অফ লিকুইড। একটা বস্তুকে যখন তুমি ইমার্স করছো উইদিন এ লিকুইড, সেই অবজেক্টের একটা ভলিউম আছে, দ্যাট অবজেক্ট উইল ডিসপ্লেস দ্য সেম অ্যামাউন্ট অফ লিকুইড অর সেম ভলিউম অফ লিকুইড। এটা সবাই জানো? ইয়েস স্যার। Yes, sir. Yes, Okay. This displaced liquid will have a definite weight, and that weight will be acting as upthrust or the buoyant force on the object in the upward direction. এই যে upthrust এর বাংলা হচ্ছে ঊর্ধ্বঘাত আর buoyant force এর বাংলা হচ্ছে প্লবতা। প্লবতা নামটা শুনেছো যারা বেঙ্গলি মিডিয়াম থেকে হ্যাঁ এসছো? স্যার, হ্যাঁ স্যার পড়েছি স্যার। Yes, sir. প্লবতা, Yes, হ্যাঁ। sir. ওই কারণেই জাহাজ ভাসে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? always remember, whenever you are immersing any object inside a liquid, that object will displace a certain volume of liquid
where the volume of the displaced liquid will be exactly equal to the volume of that object. That displaced liquid will have a definite weight, and that displaced liquid will provide an upthrust or a buoyant force on that object in the upward direction. Secondly, there will always be the weight of the object which will act in the vertically downward direction. তাহলে কি জিনিসটা হবে? When the object will be released inside a liquid, its weight will try to move that object or try to increase the velocity of that object in the vertically downward direction, because weight is nothing but the gravitational pull. And the upthrust provided by the liquid on that object in the vertically upward direction will try to decrease its velocity. Weight কাজ করছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, আপথ্রাস্ট কাজ করছে আপওয়ার্ড ডিরেকশনে। ওয়েট কি করবে? অবজেক্টের ভেলোসিটিকে ইনক্রিজ করাতে চাইবে ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন। আপথ্রাস্ট কি চেষ্টা করবে? ভেলোসিটিকে ডিক্রিজ করানোর চেষ্টা করবে, কারণ এই ফোর্সটা অ্যাক্ট করবে ইন দা ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশন। তাহলে এটাকে যদি আমাকে সাম আপ করতে আমি কিভাবে লিখবো? আমি লিখবো সাইমালটেনিয়াসলি that spherical ball will experience an upthrust or buoyant force. This is nothing but weight of the displaced liquid, that is represented by F suffix B. This force is acting in the upward direction. And gravitational force is nothing but the gravitational pull of earth, which is the weight of the object. It will be acting in the downward direction, যেটাকে আমরা ডিনোট করি বাই W. আমরা সবাই জানি ওয়েট ইজ রিপ্রেজেন্টেড বাই W ইজ ইকুয়াল টু mg। এবার W কি করবে? W will try to increase the velocity because the object is moving in the downward direction and the weight or gravitational pull of earth is also in the downward direction. So this gravitational force or the weight of the object will try to increase the velocity of that spherical ball which is moving in the downward direction through that liquid column. But Fb is the upthrust. It is acting on the object in the upward direction. So it will try to decrease the velocity of the same spherical ball. তার মানে ওয়েট ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে বলে ওই স্ফেরিক্যাল বলটা যেটা লিকুইডের মধ্যে দিয়ে যার ফ্রি ফল হচ্ছে তার ভেলোসিটিকে ইনক্রিজ করানোর চেষ্টা করবে। আপথ্রাস্ট অবজেক্টের উপর আপওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে বলে আপথ্রাস্ট কি করবে? ওর ভেলোসিটিকে ডিক্রিজ করানোর চেষ্টা করবে। এই পার্টটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. Yes. স্যার এই পার্টটা স্যার আরেকবার একটু বলবেন? আরেকবার একটা শুনতে। অবজেক্টের ওয়েট অ্যাক্ট করছে ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন, আপথ্রাস্ট অর বায়োয়েন্ট ফোর্স অ্যাক্ট করছে ইন দা আপওয়ার্ড ডিরেকশন। অবজেক্ট কোন ডিরেকশনে মুভ করছে? ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন। সো ইয়েস স্যার। weight or gravitational pull is acting in the direction of motion, so it will try to increase the velocity of the object. But upthrust is acting in the upward direction, that is against the direction of motion of the object, so it will try to decrease its velocity. ইয়েস স্যার। সবার ক্লিয়ার তো এই লজিকটা? ইয়েস স্যার। Yes, sir. তাহলে এইটা হচ্ছে ইনিশিয়াল পার্ট, when you have just released the ball, but after covering certain time, after moving through a certain distance through the liquid, you will find that the downward velocity of the ball is no longer increasing. That means after some time moving through the liquid, that spherical ball will be moving in the downward direction for rest of the time of its motion with a constant or steady velocity. This velocity is known as our terminal velocity. Terminal velocity টা ক্লিয়ার হলো? স্যার এবার হ্যাঁ বলো। টার্মিনাল ভেলোসিটিকে আমরা কনস্ট্যান্ট ভেলোসিটি বলছি কেন?
আসিনি, আসবো। আমি আগে ডেফিনেশনটা বললাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এবারে আমরা দেখে নিই এই যে টোটাল যেটাকে আমরা ডিসকাস করলাম এটাকে একটা ভিজুয়াল ফর্মে, একটা ইলাস্ট্রাস ফর্মে কিরকম ভাবে দেখো। সাপোজ আমি কনসিডার করলাম দিস ইজ এ পোর্শন অফ এ লিকুইড, দিস ইজ দ্য স্ফিয়ার হুইচ উইল বি ইমার্সড উইদিন দ্য লিকুইড। তাহলে কি কি কাজ হবে? ইনিশিয়ালি দেয়ার উইল বি দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স or simply the weight of the sphere. So this is the gravitational pull of Earth. Due to this pull, the object will be moving in the downward direction through the liquid. Second, there will be upthrust or buoyant force which will be produced by the displaced liquid. Buoyant force will always be in the upward direction. এবার ভালো করে দেখো তো দুটো অ্যারোর কি লেন্থ সেম? নো স্যার, No, sir. The গ্র্যাভিটেশনাল gravitational ফোর্সটা অনেক বেশি টানছে। gravitational force is greater than the upthrust or buoyant force. তাই তো? সবাই তাই Yes, দেখতে sir. পাচ্ছ তো? Yes, sir. দেখো Yes, sir. Yes, sir. length of the red arrow is greater than the length of the blue arrow. So initially there will be a net downward force. So initially or at the beginning, when the ball was or when the sphere was falling freely or just started falling freely, these two forces will never be exactly equal to each other. Now, after moving through that liquid for a certain amount of time, we will find that there will be no increase in the downward velocity of the object. So after covering certain distance, after spending some time, you will find that the object or the sphere is moving in the downward direction with a constant steady velocity, which is termed as the terminal velocity. So if we want to get a steady velocity in a certain direction, we should always remember that there should be no net force acting on the object in the direction of its motion. যদি একটা মুভিং অবজেক্টের কনস্ট্যান্ট ভেলোসিটি আমাকে পেতে হয়, আমাকে কি মনে রাখতে হবে? যে ডিরেকশনে অবজেক্টটা মুভ করছে সেই ডিরেকশনে অবজেক্টের উপর কোনো নেট ফোর্স অ্যাক্ট করবে না। তার মানে কি? নেট ডাউনওয়ার্ড ফোর্স শুড বি এক্স্যাক্টলি ইকুয়াল to the net upward force. But till now, we have two different arrows of two different lengths. That means we need an extra upward force. This extra upward force will be provided by this viscous liquid, which was termed as the viscous force or viscous drag. So when the sphere will attain terminal velocity, another thing will happen. You will find that there is an upward opposing force which will be termed as the viscous force or viscous drag that will be exerted by that surrounding liquid. Now if you add the length of the blue arrow and the black arrow, then you will find that the magnitude of the net upward force will be exactly equal to the magnitude of the downward force. তাহলে যদি তুমি সেম অবজেক্টের উপর দুটো অপোজিট ডিরেকশনে সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করো, the net force on that object will become zero. This situation will occur when the object will be moving in the downward direction through that liquid after spending some time. The gravitational force or the weight of the sphere will be exactly cancelled out by the upthrust and the viscous force or viscous drag, where both these forces will act in the upward direction. এবার বুঝতে পারলা গেল কিনা বলো টার্মিনাল ভেলোসিটিটা কিভাবে তৈরি হলো?
Yes, sir. সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? স্যার না, স্যার। তাহলে যদি স্যার স্যার দিকে এটাকে তাহলে আরেকবার আরেকবার বলবো? Yes, sir. আচ্ছা, হ্যাঁ, স্যার, বলুন না। ইনিশিয়ালি কি ছিল? ইনিশিয়ালি ছিল ওয়েট অফ দ্য স্ফিয়ার ডাউনওয়ার্ড ডিরেকশনে। ইনিশিয়ালি আমি আগে একটা অফ করলাম, টার্মিনাল ভেলোসিটিটা অফ করে দাও। আমি আরেকবার রিপিট করছি, দেখো। দিস ইজ দ্য লিকুইড কলাম or a portion of the liquid, that there is the sphere. First, you will find that weight of the sphere is acting in the vertically downward direction. Due to this force, this sphere will be falling freely through that liquid. লিকুইডটার মধ্যে দিয়ে অবাধে নিচের দিকে পড়বে। Since the sphere is within the liquid, it is immersed within the liquid, it will displace a certain amount of liquid whose volume will be exactly equal to the volume of the sphere. That displaced liquid will provide an upthrust or buoyant force in the upward direction. So there will be buoyant force or upthrust, which is nothing but weight of that displaced liquid. ফিগার থেকে আমরা কি অবজার্ভ করছি? লেন্থ অফ রেড অ্যারো and the length of blue arrow are not the same. The length of red arrow is greater than the length of blue arrow. That means the downward force is greater than the upward force. But in our previous section, we have discussed that after spending some time, there will be no increase in velocity of the sphere when it will be moving in the downward direction. তাহলে আমরা কি ডিসকাস করে এসেছি? আফটার সার্টেন টাইম this particular sphere will be moving in the downward direction with a constant velocity or with a steady velocity. That velocity is nothing but the terminal velocity. Now, if the object is moving in the downward direction with a constant velocity, you should always remember that there will be no net force acting on that object in the downward direction. এটা হচ্ছে ফিজিক্সের সিম্পল একটা লজিক। কোনো একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে একটা পার্টিকুলার ডিরেকশনে, সেই অবজেক্টের উপর নেট ফোর্স জিরো হতে হবে। ইফ দেয়ার ইজ ফোর্স, there will be acceleration, so there will be change in velocity. But if the object is moving with a constant velocity, there will be no net force acting on that object. So here this situation will happen, or this situation will occur. So after a certain time, after covering certain distance through the liquid, the object will be moving in the downward direction with the terminal velocity, which is a steady velocity. So from this point, you need to cancel the effect of weight by adding an extra upward force on that sphere. This extra upward force will be provided by the viscous liquid through which the sphere is falling in the downward direction, and this force will act in the upward direction, which will be termed as the viscous force or viscous drag. Now, if you add the length of one black arrow and the blue arrow, you will find that you are getting the exact length of that red arrow. That means the blue and the black arrow, these two are representing two upward forces. They are together cancelling the effect of weight of the sphere. When this situation will happen, you will find that the sphere is not having any net force in the downward direction. So there will be no increase in velocity of the sphere, and the sphere will be moving in the downward direction with a steady or with a constant velocity, which will be termed as the terminal velocity. এবারে বোঝা গেল কিনা বলো?
Yes, sir. Yes, sir. বাকি স্টুডেন্টসরা বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. তাহলে ইনিশিয়ালি ওয়েট ক্যান্সেলড হবে না আপথ্রাস্ট দিয়ে, কিন্তু একটা সার্টেন ডিস্টেন্স কভার করার পর যে ভিসকাস ড্র্যাগ বা ভিসকাস ফোর্স তা আপওয়ার্ড ডিরেকশনে তৈরি হবে, সেটা আপথ্রাস্টের সাথে অ্যাড হয়ে গ্র্যাভিটেশনাল ফোর্সকে এক্স্যাক্টলি নালিফাই করে দেবে। তখনই আমরা দেখতে পাবো দ্য অবজেক্ট ইজ মুভিং ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন থ্রু দ্যাট ভিসকাস লিকুইড উইথ এ কনস্ট্যান্ট স্টেডি ভেলোসিটি দ্যাট উইল বি টার্মড অ্যাজ দ্য টার্মিনাল ভেলোসিটি। ক্লিয়ার হলো কিনা বলো? সবার ক্লিয়ার হয়েছে? Yes, sir. Yes, sir. Yes, sir. স্যার Now- লাস্টের লাইনটা now- কি বললেন? হ্যাঁ, লাস্টে যে লাইনটা বলেছেন, লাইনটা কি বলেছিলেন? ভালো করে বুঝতে পারিনি লাস্টের লাইনটা। আমি বললাম একটা সার্টেন ডিস্টেন্স কভার করার পর অবজেক্টের উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্সের এফেক্টটা সেটা ক্যান্সেলড হবে বাই দ্য কম্বাইন্ড এফেক্ট অফ আপথ্রাস্ট অ্যান্ড ভিসকাস ফোর্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে স্যার, বুঝতে পেরেছি। Now we will be moving into the mathematical part. First of all, let us consider the density of the material of the spherical ball as rho. Now, what will be the weight of the spherical ball? Weight of the spherical ball means mass of the spherical ball multiplied by g, acceleration due to gravity. মাসকে আমরা কিভাবে ডিফাইন করব? মাস মিন্স ভলিউম ইনটু ডেনসিটি। বলতো, যদি স্ফিয়ারের রেডিয়াস আর হয়, হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন অফ ইটস ভলিউম? ইফ দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ আর, হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন অফ ভলিউম অফ দ্যাট স্ফিয়ার? গোলকের ব্যাসার্ধ আর হলে তোমার ওই গোলকের আয়তনের ইকুয়েশনটা কি কেউ বলতে পারবে? স্যার No, sir. বলো। স্যার 4/3 পাই ফোর বাই থ্রি পাই, আর কিউব। correct, 4 by 3 pi r cube or 4/3 pi r cube. This is the volume of a sphere of radius r. Now if you multiply this volume by density of the sphere, you will get the mass of the sphere. Mass multiplied by acceleration due to gravity will provide you the weight of the spherical ball. So mathematically, weight of the spherical ball will be W is equal to mg. See, within second bracket, we have 4/3 pi r cube multiplied by rho. So this 4/3 pi r cube is the volume of the spherical ball. অর্থাৎ ওই গোলকটার আয়তন, যার রেডিয়াস হচ্ছে r, multiplied by density. Volume into density means mass. Mass multiplied by g, that is the weight of the spherical ball. Is it clear to you? Yes, sir. Okay. Now, when this spherical ball is immersed within the liquid, that spherical ball will displace an equal volume of liquid. Equal volume of liquid মানে spherical বলের যা ভলিউম, সেম ভলিউমের লিকুইডকে ও ডিসপ্লেস করবে। That displaced liquid will have a definite weight. So we need to find out what will be the weight of the displaced liquid. This weight of the displaced liquid will be our upthrust or the buoyant force. Now, liquid is a completely different material. So the density of the liquid and the density of the spherical ball will never be the same. So here, if we consider sigma, this symbol is known as sigma. Sigma
as the density of that given liquid, then the upthrust or buoyant force which will be acting on the spherical ball will be nothing but the weight of the displaced liquid. Now the question is, how can we calculate the weight of this displaced liquid? আমি এক্ষুনি কি বললাম, this displaced liquid should have the same volume as that of the object. তাহলে এখানে অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে spherical ball. So here the volume of the displaced liquid will be volume of the sphere or volume of the spherical ball. Now if you multiply volume of the sphere or spherical ball by the density of this liquid, you will get the mass of the liquid. Mass multiplied by g will provide you the weight of the displaced liquid. So we can write weight of the displaced liquid is equal to volume of the sphere multiplied by density of the liquid multiplied by acceleration due to gravity. Now volume of the sphere we know that is 4/3 pi r cube multiplied by sigma. Sigma is the density of the liquid. So the two terms within the second bracket will provide you the mass of the displaced liquid. That mass multiplied by acceleration due to gravity will be the weight of the displaced liquid, and this is nothing but the upthrust or the buoyant force. এটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. Clear. সবাই বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, তাহলে ইনিশিয়ালি আমরা Sir. কি দেখেছিলাম? হ্যাঁ বলো। স্যার এটা বুঝতে পেরেছি। স্যার ওই আরেকবার এই জায়গাটা একটু বলুন না, যে যেটা হচ্ছে এটা হচ্ছে ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড, যেটা হচ্ছে আপথ্রাস্ট ফোর্স, যেটা ওটা স্যার ওই ভলিউম অফ দ্য স্ফিয়ার যেটা 4/3 পাই আর কিউব ইনটু সিগমা, ওটা স্যার স্যার জিটা কেন অ্যাড হচ্ছে, মানে গ্র্যাভিটেশনাল এটা কেন অ্যাড হচ্ছে, ওইটা একটু বলবেন? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা ওয়েট ক্যালকুলেট করতে গেলে আমার কি ওয়েট মানে কি? ফোর্স। ফোর্স মিন্স মাস ইনটু অ্যাক্সিলারেশন। ওয়েট কোন দিকে অ্যাক্ট করে? একটা অবজেক্টের ওয়েট কোন দিকে অ্যাক্ট করে তুমি বলো? স্যার গ্র্যাভিটি যেই দিকে আছে সেই দিকে। তার মানে ডাউনওয়ার্ড ডিরেকশনে। তা ডাউনওয়ার্ড Yes, sir. ডিরেকশনে অ্যাক্সিলারেশনটা কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে স্যার। এই যে W ইকুয়ালস টু mg লেখা হয়েছে, এটা বেসিক্যালি দ্য রিপ্রেজেন্টেশন অফ F ইকুয়ালস টু ma, নিউটন সেকেন্ড ল অফ মোশন। ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এখানে অবজেক্টের ওয়েট যখন ফোর্স, তখন অ্যাক্সিলারেশন হবে ডাউনওয়ার্ড ডিরেকশনে। সো দ্যাট অ্যাক্সিলারেশন ইজ নাথিং বাট দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই জন্য আমরা মাসকে জি দিয়ে মাল্টিপ্লাই করছি Yes, sir, yes. টু গেট দ্য ওয়েট অফ দ্যাট অবজেক্ট। ওকে স্যার। বোঝা গেছে? আচ্ছা, ইয়েস স্যার। এবারে দেখো, আমরা যখন প্রিভিয়াস পার্টের ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্টেশনটাকে তোমার এক্সপ্লেন করছিলাম, সেখানে আমি কি দেখেছিলাম? ইনিশিয়ালি দ্য ওয়েট ইজ গ্রেটার দ্যান দ্য আপথ্রাস্ট। দ্যাট ইজ ওয়াই ইনিশিয়ালি the length of the red arrow was greater than the length of the blue arrow. So initially the sphere will have a net downward force. That means initially there will always be a net downward force which will act on the spherical ball. এবার net force কি করে ক্যালকুলেট করবে? Weight of the ball in the downward direction, upthrust is in the upward direction. So if you subtract upthrust from the weight, then you will get the net force. So here it will be F equals to W minus, sorry, এটা F suffix B হবে. Just a second, let me change this equation. This is our buoyant force. So this will be the equation. Net force or net downward force will be weight W
downward direction minus FB, that is the upthrust or buoyant force. তাহলে তুমি যদি W থেকে upthrust কে subtract করো, see from the two above equations 4/3 pi r cube is a common factor, acceleration due to gravity is a common factor. So we have taken 4/3 pi r cube common. Within bracket we will be left with rho minus sigma. Rho is the density of the solid substance, sigma is the density of the given liquid. So rho minus sigma whole multiplied by again g taken as a common factor. তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো। নেট ডাউনওয়ার্ড ফোর্সের ক্যালকুলেশনটা ক্লিয়ার সবার কাছে? স্যার সবাই বুঝতে স্যার পেরেছো তো? রো মাইনাস স্যার হুম, স্যার বলো বলো বলো। স্যার রোটা এখানে রিপ্রেজেন্ট করছে ডেনসিটি অফ স্ফেরিক্যাল বল, আর সিগমাটা রিপ্রেজেন্ট করছে ডেনসিটি অফ দ্য সলিড। স্যার না, এইটাকে সিগমা ডেনসিটি অফ দ্য লিকুইড, সলিড না, সলিডটাই তো স্ফেরিক্যাল বল। সরি স্যার সরি আমি লিকুইড বলতে গিয়ে সলিড বলেছি। লিকুইড তো স্যার এই দুটোকে সাবট্রাক্ট করলে আমি কি পাবো? নেট ডাউনওয়ার্ড ফোর্স। তুমি তো এই দুটোকে সাবট্রাক্ট করো, তোমার তো এখানে টোটাল একটা ফ্যাক্টর রয়েছে। আমি এখানে 4/3 পাই r কিউব জি, এটা কমন বলে আমি কমন নিয়েছি, তাহলে রিমেনিং পার্টটা ব্র্যাকেটের মধ্যে রয়ে গেল রো মাইনাস সিগমা। স্যার এবার বুঝতে আমি পেরেছি। আমি সাবট্রাক্ট করছি আপওয়ার্ড ফোর্স কে ফ্রম ডাউনওয়ার্ড ফোর্স, বিকজ ইনিশিয়ালি ডাউনওয়ার্ড ফোর্স ওয়াজ গ্রেটার দ্যান দ্য আপওয়ার্ড ফোর্স। ওকে স্যার। আর কারো কিছু কোয়ারি আছে এই ক্যালকুলেটিভ পার্টটাতে? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবারে আমার নেক্সট টার্ম কি? আফটার কভারিং a certain distance, after spending some time, there will be a constant velocity of that sphere in the downward direction, which will be the terminal velocity. তাহলে whenever we will have terminal velocity, this thing will happen. The sphere attains the steady constant velocity or terminal velocity. See, the sphere is moving in the downward direction with a constant velocity. আমি আরেকবার রিপিট করছি। Terminal velocity is attained, the sphere is moving in the downward direction with a constant velocity. So there will be no increase in velocity in the downward direction when the condition of steady or constant velocity or terminal velocity is achieved. তুমি যতবারই রিপিট করবে same thing will happen. Terminal velocity is attained, the sphere is moving in the downward direction with a constant velocity. ক্লিয়ার তো? ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছো বাকি স্টুডেন্টসরা? Yes, sir. Yes, sir. Fine. Now, Yes, sir. now the final mathematical part. We need an equation to find out the coefficient of viscosity. In our previous calculation, we have only discussed about the weight and the upthrust, but we haven't discussed about the viscous drag. Viscous force, that is the black arrow. Upthrust is the blue arrow. These two arrows together will cancel the downward red arrow. So mathematically, we can write when we will have the terminal velocity, the net force acting on that sphere in the downward direction becomes 0, because the two upward forces are exactly balancing out the single downward force. So mathematically we can write downward force, that is weight, is exactly equal to the upthrust or buoyant force Fb plus the viscous force or viscous drag Fd. এটা ক্লিয়ার সবার কাছে? এটাই আমরা ডিসকাস করে এসেছিলাম, এটাকে আমি ম্যাথমেটিক্যালি লিখলাম, দেখো। ইয়েস স্যার। We can rewrite this equation. W minus Fd is equal to Fb. Sorry,
just a second. This will be W minus FB is equal to FD. Otherwise, the equation will be wrong. Sorry, I wrote the wrong equation. So this is the equation. W minus FB is equal to FD. Now, what is W minus FD? একটু আগে আমি যেটা করলাম, we have subtracted the upthrust or buoyant force from the weight, and the expression was 4/3 pi r cube taken as a common factor into rho minus sigma into acceleration due to gravity g. So W minus FB will be substituted by that expression. And what was viscous drag? আমরা যখন থিওরিটা স্টার্ট করেছিলাম সেখানে একটা ইকুয়েশন লিখেছিলাম, according to Stokes law, viscous drag or viscous force was found to be 6 pi eta rv. So we have this equation. Now if we simplify this equation to find out the expression of eta, the expression of eta will be come out as 2/9 into rho minus sigma into g into r square divided by v. This eta is the coefficient of viscosity of the liquid, which will be determined by us in our laboratory experiment. এই লাস্ট স্টেপটা হচ্ছে সিম্পলি একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, নাথিং এলস। এই যে দুটো ফোর্সকে আমরা এক্স্যাক্টলি ইকুয়াল করলাম, সেখান থেকে আমরা এক্সপ্রেশন গুলো সাবস্টিটিউট করে আমরা ফাইনালি এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি, ইটা ইজ ইকুয়াল টু 2/9 ইন্টু rho minus sigma into g into r square divided by v. This is the mathematical part. দেখো, কারো কিছু কি কোয়েরি আছে এই পার্টটা অবধি? নো স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes, sir. Yes, sir. এবার Yes, এখানে sir. আচ্ছা, নাও দেয়ার ইজ লিমিটেশনস। হোয়াট আর দ্য লিমিটেশনস? এই যে আমরা ডিসকাস করলাম the terminal velocity or the steady constant velocity, it is achievable, but remember the liquid column should have a very large length. That kind of length is not possible to have in our laboratory. So in actual practice, we need to perform this experiment in a liquid column which will have a definite depth and which will be taken in a cylinder of a definite radius. যেটা আমাদের থিওরিটিক্যালি পসিবল, সেটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি ল্যাবে করাটা পসিবল নয়। তার কারণ প্র্যাকটিক্যালি তুমি একটা ভেরি লার্জ লেন্থের সিলিন্ড্রিক্যাল কোনো অ্যাপারেটাস পাবে না, সেখানে তোমার একটা ফাইনাইট লেন্থ থাকবে লিকুইড কলামের। সিমিলারলি সিলিন্ডারের একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেডিয়াস থাকবে। সো উই নিড টু কনসিডার দিস এফেক্টস and we need to introduce the necessary correctness factor to get the correct terminal velocity of that sphere. So we need to modify this theory by a slight portion. Always remember, in actual practice, the experiment will be performed in a liquid column of finite depth. তোমার একটা সিলিন্ডার যার মধ্যে গ্র্যাজুয়েশন থাকবে, সেই সিলিন্ড্রিক্যাল কন্টেনারের হাইট হবে কত? ম্যাক্সিমাম 1 মিটার or 1.5 মিটার। That is the maximum which can have in our laboratory. So we are not going to get a liquid column of very large depth or length. So we are restricted with a liquid column which is having a finite depth. Secondly, the liquid is taken inside a cylindrical container. That cylindrical container will always have a definite inner radius.
That is why we need to introduce some correctness factor, because there will be effect of this finite depth in our observed value or in our experimentally found value, and there will also be some effect of this inner radius. So actually the terminal velocity which we will observe or which can be calculated from our experimental results will contain these two errors. So we should not term that experimentally observed or experimentally calculated terminal velocity as our correct terminal velocity. That observed terminal velocity will be initially termed by V prime. When we will introduce the correctness factor in the equation of V prime, that V prime will be converted into the correct terminal velocity. Now, what will be the correctness factors? We need to introduce two correctness factors. One for the effect of finite depth of the liquid column, and one for the effect of the cylinder with a definite inner radius. And those two correctness factors will be multiplied with this V prime, and finally we will get the correct terminal velocity. We will skip the detailed calculative part. We need to know those correctness factors. So the correct terminal velocity V can be obtained from this equation. V is equal to V prime multiplied by, consider the first term, that is within bracket 1 plus 2.4 small r by capital R, where small r will be the radius of the spherical ball and capital R will be the inner radius of the cylinder. So the first bracket will provide you the correctness factor for the effect of finite depth of the liquid column. Sorry, the first factor will provide you the correctness factor for the inner radius of the cylinder, and the second factor, that is 1 plus 3.3 into small r by capital H, will provide you the correctness factor for the finite depth of the liquid column. এবার তোমরা কোয়েশ্চেন করতেই পারো যে এই কারেক্টনেস ফ্যাক্টর গুলো কিভাবে অ্যারাইজ করলো। There are হ্যাঁ স্যার certain conditions, there are certain detailed calculations যেটা আমাদের এই মোমেন্টে করার কোনো স্কোপ নেই। আমরা শুধু কি করি, we only take the help of those correctness factors to get the correct terminal velocity V. If we can have a liquid column of very large length, say তোমাকে একটা লিকুইড কলাম প্রোভাইড করা হয়েছে যার ধরো লেন্থ হচ্ছে সে 1000 মিটার, তখন কিন্তু আমাকে আর এই 1 প্লাস 2.4 স্মল আর বাই ক্যাপিটাল আর ইন্টু 1 প্লাস 3.3 আর বাই এইচ এই ফ্যাক্টর গুলোকে ইন্ট্রোডিউস করতে হতো না। কিন্তু আমি এখানে কতটা হাইটের লিকুইড কলাম পাচ্ছি, ম্যাক্সিমাম 1 মিটার অর 1.5 মিটার, অ্যান্ড উই ক্যানট ইউজ দ্য এন্টায়ার 1 মিটার কলাম। আমরা নেক্সট ক্লাসে দেখবো we can only use 50 to 60 centimeter of that column only. So 50-60 centimeter আর 1000 meter, এটা কি comparable? They are not comparable. That is why we are confined with a certain finite length of liquid column. That is why we need to introduce these correction factors. তাহলে ফার্স্ট ফ্যাক্টরটা হলো correctness factor for the finite radius of the liquid column. Second factorটা হলো correctness factor for finite depth of the liquid column. আমরা observe করব terminal velocity V prime, multiply করব that V prime by these two correctness factor, and we will finally have the terminal velocity V. এই যে terminal velocity V তোমরা পাবে, এটাকে যদি আমরা প্রিভিয়াস স্লাইডে যাই, আমরা এই লাস্ট ইকুয়েশনে পুট করব eta is equal to 2/9
ইন্টু রো মাইনাস সিগমা ইন্টু জি ইন্টু আর স্কোয়ার বাই ভি। এই ভিটাই হচ্ছে দ্য কারেক্ট টার্মিনাল ভেলোসিটি, যেটা আমরা কারেক্টনেস ফ্যাক্টর দিয়ে বের করব। রো, sigma, these two factors or these two values will be given to you. Acceleration due to gravity small g, এটা আমরা জানি, that is 9.8 meter per second square. Small r, this will be the radius of the spherical ball that we will be calculating in our lab. So using this v, we will be able to find out the value of coefficient of viscosity of the liquid. ঠিক আছে স্টুডেন্টসরা, তাহলে এই ইকুয়েশনে ওকে ভি এর জায়গাতে আমাদেরকে এইরকম একটা কারেক্টনেস ফ্যাক্টর পুট করতে হবে। দিস ইজ দ্য ডিটেইলড থিওরি অফ দিস এক্সপেরিমেন্টাল পার্ট। ইন আওয়ার নেক্সট ল্যাব we will discuss the required apparatus of this experiment and we will discuss the procedures one by one. ওকে স্যার। সবাই বুঝতে পেরেছো স্টুডেন্টসরা যতদূর পর্যন্ত আজকে আমরা ডিসকাস করলাম? ইয়েস স্যার।